হিটস্ট্রোকে 5 জেলায় 5 জনের মৃত্যু, আরও 3 দিনের অ্যালার্ট জারি। তাপদাহের মধ্যেই খুলল স্কুল কলেজ, গরম নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। কোন চাপে নির্বাচনে এসেছিল জাতীয় পার্টি, জানাতে হবে জিএম কাদেরকেই। পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসায় লজ্জা পাওয়া উচিত বিএনপির, বলেছেন ওবায়দুল কাদের। তলে তলে সম্পর্কের কারণেই পাকিস্তানের প্রশংসায় খুশি সরকার। ক্ষমতাসীনদের লুটপাট ফাঁসের ভয়ে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক ঢোকায় নিষেধাজ্ঞা, বলছে বিএনপি। পার্সোনাল ডেটা সিকিউরিটি আইনের মাধ্যমে আরেকটি নিয়ন্ত্রণমূলক আইনের আশঙ্কা, টিআইবির একটি স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব। প্রভাবশালীদের প্রশ্রয়ে চট্টগ্রামে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং। রাজনীতির দুর্বৃত্তায়ন আর সুশাসনের ঘাটতিকে দুষছে সুশীল সমাজ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে প্রায় 4 সপ্তাহের টানা তাপের দহনে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। গরমের তীব্রতা না কমায় রবিবার সকাল থেকে 6ষ্ঠ দফায় 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 2রা মে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও চলমান এই তাপপ্রবাহ আরও 3-4 দিন থাকার তথ্য জানায় সংস্থাটি। শুভ মাহফুজের রিপোর্ট। সারা দেশে টানা 26 দিনের মতো বইছে তাপপ্রবাহ। এরই মধ্যে যা ভেঙেছে 76 বছর আগের রেকর্ড। তীব্র এই তাপদাহে ওষ্ঠাগত জনজীবন। অসহনীয় গরমে এরই মধ্যে কয়েক দফা জারি করা হয়েছে হিট অ্যালার্ট। তবুও প্রয়োজনের তাগিদে গরম উপেক্ষা করে বাইরে বের হতে হচ্ছে প্রায় সবারই। আমার প্রাইভেট চাকরি, যেতেই হবে, না গিয়ে উপায় নাই। রোদের তাপমাত্রা অনেক বেশি, গরমের ভিতরে ক্লাস করতে খুব বিষণ্ণ লাগতেছে। ভোগান্তির মাত্রা আর কি চরমে পৌঁছে গেছে। এই গরমের মধ্যে মুভমেন্ট করা না, তারপরও বাচ্চাদের স্কুলে যাওয়াটাও, এটা এই সিদ্ধান্তটা কেন নিয়েছে এটা আমার কাছে ভালো মনে হয় না। কারণ আল্লাহ আমাদের উপরে রাগ করে আছে, না হলে এই যে আপনার ইস্তেহাক আপনার নামাজ পড়েছে অনেক শায়েখ, অনেক হুজুর, বৃষ্টির তো কোনো পেলাম না। অসহনীয় তাপপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তি নিম্ন আয়ের মানুষদের। তাই গরমের তীব্রতা উপেক্ষা করে পেটের তাগিদে ঘর থেকে বের হচ্ছে এইসব খেটে খাওয়া মানুষ। কেমনি বাঁচবে, কেমনি কি করে চলবে তা কেউ তো বলতে পারছে না। এরকম ভাবে চললে তো মানুষ আর রাস্তা বেরোতে পারবে না। গাড়ি করে চালাইতে না, গাড়ি সাইড করে ধুয়েছে যাইতেন, আর তো কিছু করার নাই। স্বাভাবিক সময় মনে করেন ইনকাম 1500-1800 এরকম পাই, এখন তো মনে করেন যে গাড়ির বসা ইনকাম হবে কই থেকে। 2 মে থেকে তাপমাত্রা কমার আভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহ অপরিবর্তিত থাকবে কমপক্ষে আরও 3 দিন। এখন পর্যন্ত কোনো সুখকর খবর নাই যে বৃষ্টিপাত, ওইরকম বৃষ্টিপাত বা কালবৈশাখী ঝড়ে বা তাপমাত্রা কমার। তবে এ মাস পরে, অর্থাৎ আমরা যদি দেখছি যে মে মাসের 2 তারিখ থেকে তাপমাত্রাটা অনেকটা কমার সম্ভাবনা আছে। তবে তাপপ্রবাহ একেবারে চলে যাবে এরকম বলার সুযোগ নেই। তবে এটা নির্ভর করবে আসলে ওই সময়টাতে বৃষ্টিপাত কীরকম হচ্ছে এবং কোন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, এর উপরে নির্ভর করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে গরমে বেশি অস্বস্তি বোধ হচ্ছে বলেও জানায় আবহাওয়া অফিস। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে কয়েক দফা হিট অ্যালার্টে বন্ধ রাখার পর তাপপ্রবাহের মধ্যেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। লম্বা ছুটির পর কিছুটা অস্বস্তি নিয়ে স্কুলে এসেছে শিক্ষার্থীরা। প্রচণ্ড গরমের মাঝে স্কুল খোলার সন্তানদের নিয়ে চিন্তিত অভিভাবকরা। তাইমুর রশিদের রিপোর্ট। গরমের তেজের মাঝেই খুলেছে প্রাথমিক ছাড়া সব স্কুল কলেজ। একদিকে হিট অ্যালার্ট জারি, আরেকদিকে শিক্ষা কার্যক্রম শুরু। এই গরমে যেখানে বাসায় টেকাই মুশকিল, সেখানে রোদের প্রখরতা মাথায় নিয়েই হাজির হতে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। ঈদ আর নববর্ষের কারণে অনেকদিন পর স্কুলে আসতে পেরে খুশি হলেও গরমের কারণে আছে অস্বস্তি। ঈদের পরে আজকেই প্রথম স্কুল খুললো, অনেকদিন পরে স্কুলে এসেছে আজকে। রমজানের ছুটির পরই হচ্ছে যে আবার ওই 1 সপ্তাহ বন্ধটা দিল, আজকেই প্রথম ক্লাস করতেছি। এখন গরমের মধ্যে অতটা প্রবলেম হইতেছে না, বাট একটু ঘামায় যেতেছে এই আর কি। ঈদের ছুটির পরে আরেকটা ছুটি পেলাম, আমরা বাসা থেকেও বিরক্ত প্রচুর, কিন্তু এই গরমের হিটের মধ্যে ক্লাস করাটা মনে হয় আমাদের জন্য একটু টাফ হবে। স্কুল খোলাটা ঠিক হয় নাই, আর হচ্ছে প্রাইমারি লেভেলে তো অনেক শিক্ষার্থীরা আছে, তো তাদের জন্য একটু সমস্যা হয়ে গেছে। তারপরে আমাদের প্যারেন্টসদের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে, তারা আসছে ডেইলি। কলেজে এসেছি, ভালো লাগছে। এতদিন পর আসলে এত লং টাইম বাসায় বসে থাকা যায় না। স্কুল খুলে দেয় মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অনেকেই। বসে থাকে অনেক কষ্ট, মানে আমার বাসা আরো দূরে,
অনেক কষ্ট, গরম, পুরা গরমে আসতে হয়, আবার পুরা গরমে যাইতে হয়। বাচ্চারা বাসায় অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে স্কুলে কীভাবে আসবে? আর এখানে শুধু বাচ্চারাই অসুস্থ হবে না, বাচ্চা, গার্ডিয়ান, শিক্ষক সবাই হরতাপে একেবারে অস্থির হয়ে যাচ্ছে। স্কুলে ওই যে অ্যাসেম্বলি যেটা, এটা করা উচিত না, ক্লাসরুমে রেখে পড়াশোনা যতটুকু করার দরকার সেটাই করা উচিত। এদিকে লম্বা ছুটির কারণে পড়ালেখা ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় শিক্ষকরাও। রমজানের ছুটি, ঈদের ছুটির পরে আসলে এই ছুটিটা ওদের এই সময়টাই লেখাপড়া করার সময়, ওটা আসলে খুবই ব্যাহত হচ্ছে। সেজন্য আমরা তো চেষ্টা করব আসলে বাচ্চাদেরকে নিয়ে ক্লাস চালিয়ে যেতে, সরকারের পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত। গত ৭৬ বছরে টানা ২৮ দিন তাপপ্রবাহ চলমান থাকার রেকর্ড এবারই প্রথম। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, এখনকার তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। এই অবস্থায় সকল স্কুল বন্ধ রাখা যুক্তিযুক্ত নয় বলে মনে করেন তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশ নেন শিক্ষামন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের জানান, যেসব জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি, সেই সব জায়গার জন্য আলাদা নির্দেশনা রয়েছে। পাশের দেশ ভারতে এদেশের চেয়ে বেশি তাপমাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নজির তুলে ধরেন তিনি। ঢাকা মহানগরীর তাপমাত্রা দিয়ে সারা দেশের তাপমাত্রা বিচার করা ঠিক হবে না, এমন মন্তব্য তার। বর্তমানে আমাদের দেশের যে তাপমাত্রা, এটা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তো সুতরাং এইবার কেন এত আলোচনা হচ্ছে বিদ্যালয় বন্ধ রাখার জন্য, সেটা আমাদের ভাবতে হবে যে বিদ্যালয় বন্ধ রেখে আমরা আসলে কি অর্জন করব। তার মানে কি এই শিক্ষার্থীরা কি ঘরে থাকবে? সেটাও তো আমরা দেখছি না। আর এই মুহূর্তে আমাদের আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, রাজধানী ঢাকার যে তাপমাত্রা, সেটার সাথে তো আমি সারা দেশের তাপমাত্রা মেলাতে পারি না। এই মুহূর্তে ৪০ পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে হচ্ছে ৫টি জেলায়। বাকি সেই আমাদের ৬৪ জেলার মধ্যে, এই আমাদের এতগুলো জেলার মধ্যে যে আপনার 5টি মাত্র জেলায় সেখানে মানে পূর্বাভাস হচ্ছে ৪০-এর ঘরে পৌঁছানোর। সেক্ষেত্রে সকল বিদ্যালয় বন্ধ করে রাখাটা তো যুক্তিযুক্ত নয়। জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না। কোন চাপে জাতীয় পার্টি নির্বাচনে এসেছে তা দলটিকে পরিষ্কার করতে হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য তার। তাইমুর রশিদের রিপোর্ট। বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামালের ৭১তম জন্মদিনে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা জানানো হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষেও। পরে সাংবাদিকদের সাথে আলাপে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতেই ৭৫-এর ১৫ আগস্টের হত্যাকাণ্ড। অভিযোগ করেন, খুনিদের মদত দিয়েছে জিয়া মুশতাক চক্র। এর মধ্য দিয়ে দেশে হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের। সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না, কালো চশমা পরে। ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সমালোচনারও জবাব দেন তিনি। বাংলাদেশে ৪২% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে, কার চাপে ইলেকশনে এসেছেন, সেটা তাকেই পরিষ্কার করে বলতে। উন্নয়ন ও অগ্রগতির ধারা কেউ রুখতে পারবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বাংলাদেশে তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। যে পাকিস্তানের কথা শুনলে আওয়ামী লীগ গোসল করে কয়েকবার, সেই পাকিস্তান একটু প্রশংসা করছে, সেটা এখন তারা জোর গলায় প্রচার করছে। মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তিনি বলেন, সরকার অবৈধ, ক্ষমতায় থাকার জন্য তলে তলে সবার সঙ্গে সম্পর্ক রাখে তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের উদ্যোগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়
কার্যালয় থেকে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তির লোকজন যারা সত্যের পথে কথা বলে তারা আজ কারাগারে। যারা ব্যাংক ডাকাতি করছে, লুটপাট করছে, তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন, এটা প্রমাণিত। তাদের দুর্নীতি, লুটপাট লুকিয়ে রাখার জন্যই বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আপনারা পাকিস্তানের কথা শুনলে গোসল করেন কয়েকবার, আজকে শুধু ওরা বাংলাদেশের একটু সামান্য একটু প্রশংসা করেছে, সেইটা জোর গলায় বলছে আর বলে বিএনপির সাথে নাকি পিরিত। বিএনপি সত্যের পথে যা বলে স্পষ্টভাবে বলে, আর ওরা বলে তলে তলে। ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগ তলে তলে পিরিত সবার সাথে করে রাখেন, কারণ ওরা অবৈধ, ওরা সত্য কথা বলতে পারে না, ওদের কোনো আদর্শ নেই। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, সকল দুর্যোগে বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। তীব্র তাপদাহের মধ্যে জীবিকার তাগিদে বের হওয়া মানুষের মাঝে রাজধানীর মতিঝিলের মধুমিতা হলের সামনে নিজ উদ্যোগে খাবার, বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রিকশা, বাসযাত্রী ও পথচারী সহ সবার হাতে পানি ও স্যালাইন তুলে দেন তিনি। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে, জনগণের সুখে দুঃখে পাশে থাকে। তীব্র তাপদাহে কষ্টপীড়িত মানুষকে জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হতে হচ্ছে। তাদের কিছুটা তৃষ্ণা মেটাতে ঢাকা মহানগরী জুড়ে বিএনপি সাধ্যমতো পানি ও খাবার, স্যালাইন বিতরণ করছে। সামনের দিনগুলোতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান ইশরাক হোসেন। আমরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল এবং বেগম খালেদা জিয়ার দল, তারা ঢাকা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে পড়া মানুষ বা বিভিন্ন দরিদ্র মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছে। আমরা সেই ধারার রাজনীতি করি, আমরা জনগণের রাজনীতি করি। আজকে তারেক রহমানের নির্দেশে আমরা এখানে ঠান্ডা পানি, বিশুদ্ধ খাবার পানি, খাবার, স্যালাইন এবং গ্লুকোজ আমরা মেহনতি মানুষের মাঝে বিতরণ করব এবং এর মাঝেই আমরা আমাদের রাজনীতিক চর্চা করব এবং আমরা জনগণের মাঝে আমাদের রাজনৈতিক বার্তা, আমরা যে তাদের পাশে রয়েছি সেই বার্তা আমরা ছড়িয়ে দেব। পার্সোনাল ডেটা সিকিউরিটি বা ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের মাধ্যমে আরেকটি নিয়ন্ত্রণমূলক আইনের আশঙ্কা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সকালে রাজধানী ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই পর্যবেক্ষণ তুলে ধরেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, আইনের খসড়ায় বলা হয়েছে একটি বোর্ড গঠন করা হবে, কিন্তু সরকারের নিয়ন্ত্রণে থাকা কোনো বোর্ড জনস্বার্থে কাজ করতে পারবে না। তাই একটি স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব করেছে টিআইবি। কোনো তথ্য উপাত্তর ব্যক্তিগত উপাত্তের আওতাভুক্ত, সে বিষয়ে সঠিক সংজ্ঞার তাগিদ দিয়ে বলা হয়, জাতীয় নিরাপত্তার বিষয়েও সুনির্দিষ্ট সংজ্ঞা দরকার। সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় নিরাপত্তার কথা বলে কারো ব্যক্তিগত তথ্যে হস্তক্ষেপ করতে হলে সেটিও আইনের মাধ্যমে হতে হবে। কোনো দেশে আসলে জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় স্বার্থে তথ্যের প্রতি অ্যাক্সেস কর্তৃপক্ষের থাকাটা স্বাভাবিক। এটাকে অস্বীকার করার এই অধিকার আমরা রাষ্ট্রকে বঞ্চিত করতে চাইব না, সরকারকে বঞ্চিত করতে চাইব না, কিন্তু সেটাও কিন্তু একটা সীমারেখার মধ্যে হতে হয় এবং নজরদারি, একটা বিচারিক নজরদারির উপর ভিত্তি করে সেই জিনিসটি আমরা চাচ্ছি। এখন এর পেছনে উদ্দেশ্য কি, সেটা তো ধরেন আমরা এটুকু বুঝতে পারি যে এর মাধ্যমে নিয়ন্ত্রণে, যেটা আমি বললাম যে সুরক্ষা নামে নিয়ন্ত্রণের দিকে চলে যায় কিনা সেটা আমাদের শঙ্কা। আমরা চাই আইনের মাধ্যমে কমিশন থাকুক এবং কমিশনের এবং আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখিত থাকুক যেটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। তখন আমরা তার উপর ভিত্তি করে বলতে পারবো যে এটা তো সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকার কথা, এটা স্বাধীন হওয়ার কথা, কেন হচ্ছে না। রাজনৈতিক প্রভাবশালীদের প্রশ্রয়ে চট্টগ্রামে দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং। বেপরোয়া এই গ্যাংয়ের হাতে 6 বছরে প্রাণ দিয়েছেন এক চিকিৎসক সহ 34 জন। মাঝে মধ্যে অভিযানে কিছু গ্রেফতার হলেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না কিশোর অপরাধ। এজন্য রাজনীতির দুর্বৃত্তায়ন আর সুশাসনের ঘাটতিকে দুষছে সুশীল সমাজ। প্রশ্রয়দাতা রাজনীতির বড় ভাইদেরও বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। নাগরিক জীবনে নতুন আতঙ্ক কিশোর গ্যাং। চট্টগ্রাম মহানগরীতে কয়েকজন কাউন্সিলর ও বড় ভাইদের প্রশ্রয়ে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে এসব কিশোর গ্যাং।
মহানগরীতে এখন সক্রিয় অন্তত 200 গ্যাং। চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ অর্ধশত এলাকা নিয়ন্ত্রণ করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এলাকায় আধিপত্য বজায় রাখতে প্রায়ই চলছে মহড়া। খুনোখুনি থেকে শুরু করে জায়গা দখল, অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি, অস্ত্রবাজি, নারী শিশু উত্ত্যক্ত সহ নানা অপরাধে জড়িত তারা। 2018 সালে জামাল খানে স্কুল ছাত্র আদনান ইসফারকে গুলি করে হত্যার ঘটনার পর আলোচনায় আসে কিশোর গ্যাং। এরপর থেকে গত 6 বছরে 600-রও বেশি অপরাধের সাথে তারা জড়িত। সবশেষ তাদের হাতে খুন হন চিকিৎসক কুরবান আলী। পুলিশ বলছে 8 মাসে এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ের প্রধান সহ 200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরও থামছে না এদের দৌরাত্ম্য। আমরা ইতিমধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার করেছি, বাকি আসামিদেরও আমাদের গ্রেপ্তারের আওতায় চলে আসবেন এবং কেউ অপরাধ করে রেহাই পাবেন না, সেটা আমি একদম ঘোষণা দিয়ে বলতে চাই। এই অপরাধ দমনে শুধু কিশোরদের না ধরে প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনার তাগিদ নাগরিক প্রতিনিধিদের। পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, সরকার, গোয়েন্দা সংস্থা তাদেরকে পরিষ্কারভাবে তাদেরকে চিনে। এখানে নতুন করে আন্ডারগ্রাউন্ডে কেউ নাই। তাদেরকে বন্ধ করলে, তাদেরকে ধরলে, তাদেরকে আইনের আওতায় আনলে এবং নতুন করে জন্ম হওয়াটা বাধা দিলে এবং যারা এই জনপ্রতিনিধি এই কাজে যুক্ত আছেন তারা জনপ্রতিনিধি হিসেবে তার ক্ষমতা, তার অবস্থান সেটা ব্যবহার করছে, সুতরাং সেখানে বন্ধ হয়ে যাবে। রাজনীতিবিদরা বলছেন সমাজে অবৈধ সম্পদ অর্জনকারীদের প্রভাব প্রতিপত্তি বাড়ায় কিশোর অপরাধও বেড়েছে। বিত্ত বৈভবের মালিক হয়েছে তারা কিন্তু অধিকাংশ লোক হয় আপনার ব্যাংকের টাকা মেরে, অথবা রাষ্ট্রের টাকা মেরে, অথবা আপনার চাঁদাবাজি করে বা ট্যাবলেট বিক্রি করে হয়েছে। যতদিন পর্যন্ত অন্যায়ভাবে সম্পদ অর্জনকারীরা সমাজে সম্মানিত হওয়ার পথ বন্ধ না হবে, ততদিন এগুলো আপনি বন্ধ করার জন্য পার্মানেন্ট কোনো সলিউশন পাবেন না। সমাজবিজ্ঞানীরা বলছেন পারিবারিক বিচ্ছিন্নতা থেকে কিশোররা অপরাধে জড়াচ্ছে। শিক্ষার পাশাপাশি তাদের পুনর্বাসনও জরুরি। প্রায় ক্ষেত্রে দেখা গেছে টেম্পোতে চাকরি করে শিশু শ্রম থেকে কিন্তু শিশু গ্যাংয়ের যোগানটা হয় সবচেয়ে বেশি। কারণ শিশু শ্রমে যারা জড়িত তাদের যে চাহিদা থাকে, চাহিদা মেটানোর মতো অর্থ তাদের সামর্থ্য থাকে না। ফলে একসময় সে ড্রাগ এডিক্টেড হয়ে যেতে পারে। ড্রাগ এডিকশন থেকে তার শুরু হবে, কিন্তু শেষ হবে তার খুনোখুনিতে। রাজনীতিক ও প্রশাসনের সদিচ্ছায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব মনে করেন সচেতন নাগরিকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ধর্ম মন্ত্রণালয়ের গাফিলতিতে এবছর হজ যাত্রীদের জন্য এখনও বাড়ি ভাড়া শেষ করা যায়নি বলে অভিযোগ করেছে এজেন্সিগুলোর সংগঠন হাব। সংগঠনের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানিয়েছেন, আশ্বাস দিয়েও ঠিক সময়ে বাড়ি ভাড়া করতে যাওয়ার জন্য ভিসার ব্যবস্থা করতে পারেনি মন্ত্রণালয়। অন্যদিকে হজ অফিসের পরিচালক বললেন, সৌদি সরকারই এবছর মোয়াজ্জেম ভিসা দেয়নি, তবে যাবতীয় কাজ সঠিক সময়ে শেষ করায় আশাবাদী হজ অফিস। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। এমনিতেই এবছরের হজে আশঙ্কাজনক হারে কমে গেছে আগ্রহীর সংখ্যা। 1,27,198 কোটার বিপরীতে দফায় দফায় সময় বাড়িয়ে মিলেছে 85,000-এর মতো হজ যাত্রী। তার উপর ভিসা ইস্যু করা নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বেসরকারি হজ এজেন্সি এবং ধর্ম মন্ত্রণালয়। শেষ সময়ে ভিসা ইস্যুর এই জটিলতার জন্য এজেন্সি মালিকদের দায়ী করে বুধবার কড়া হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। আমাদের এজেন্সির অনেকে বলে ভিসা করতে পারি নেই, মুনাজ্জাম যেতে পারতেছে না, বাড়ি ভাড়া করতে পারে, অনেক কথাই বলে। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের বিধিমালা নীতিমালা করেছে, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া। তবে প্রতিমন্ত্রীর বক্তব্য নাকচ করে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব সভাপতির পাল্টা অভিযোগ, মন্ত্রণালয়ের গাফিলতিতেই এবারের হজ কার্যক্রমে জটিলতা বেড়েছে। ধর্ম মন্ত্রণালয়কে আমরা বহু আগে থেকেই বলছি যে হজ যাত্রীদের বাড়ি ভাড়ার জন্য এজেন্সিগুলি সৌদি আরবে গমন করার জন্য ভিসার ব্যবস্থা করুন। 19 ফেব্রুয়ারি আমাদের ধর্ম মন্ত্রণালয় একটা চিঠি দিয়ে বলেছে সকলকে ভিসার ব্যবস্থা আমরা করছি। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আমরা দেখলাম কোনো অ্যাকশন নেই। তখন আমরা কথা বলা শুরু করলাম যে না, এই ভিসা না হলে তো বাড়ি ভাড়া করা অসম্ভব। ওই সময় মতো টাকা প্রেরণ এবং বাড়ি ভাড়া করার ভিসা না পাওয়াতে এবছর এই চ্যালেঞ্জটি তৈরি হয়েছে, যেটা ধর্ম মন্ত্রণালয়কে আমরা আগেই বলেছিলাম। এই প্রক্রিয়াগুলিও অনেক সময় আমার মনে হয় পুরাটা অনুধাবন করতেও ধর্ম মন্ত্রণালয়ের সময় লেগেছে এবং যেটা সঠিক হয়নি। কারণ হজের ক্ষেত্রে কালক্ষেপণ
করা যাবে না। হজের ক্ষেত্রে এই কাজটি সময়ের কাজ সময় করতে হবে। যদিও সঠিক সময়ে ভিসা পাওয়া সহ অন্যান্য কাজ শেষ হবে বলে আশাবাদী হজ অফিসের পরিচালক। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ও সহযোগিতা করা হচ্ছে। আমাদের কাউন্সিলর হজ মহোদয় তিনি ইতিমধ্যে পত্র দিয়ে আমাদেরকে অবহিত করেছেন, আমরাও তাদেরকে অবহিত করেছি। এবার সৌদি হজ মিনিস্ট্রি মোনাজ্জেম ভিসা নামের কোনো ভিসা তারা ইস্যু করবেন না। সেখানে আমরা মিশন কোটা নামের ভিসা, সেখানে সেই ভিসার বিষয়েও আমাদের গতকাল তাদের তালিকা সহ এখানে জমা দেওয়ার কথা এবং সেই অনুযায়ী আমরা প্রক্রিয়ার মধ্যে আছি। এই প্রক্রিয়ার মধ্যে হয়তো আমাদের এই ফ্লাইটের ভিসার যতগুলো ইস্যুজ আছে সবগুলো এর মধ্যে সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। 2024-এর হজের ফ্লাইট শুরু হচ্ছে 9 মে থেকে। এর আগের দিন হজ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। মাথাজোড়া যমজ শিশু রাবেয়া ও রোকেয়ার অস্ত্রোপচারের প্রায় 5 বছর হতে চলছে। রাবেয়া পুরোপুরি সুস্থ হলেও রোকেয়া শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে শিশু দুইটিকে রাখা হয়েছে বিশেষ অবজারভেশনে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে সাধারণ চিকিৎসা নিতে মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়, সেখানে রাবেয়া রোকেয়ার অস্ত্রোপচার বাংলাদেশের চিকিৎসা সেবার মাইলফলক। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। অস্ত্রোপচারের সবচেয়ে জটিল অংশ যমজ মস্তিষ্ক আলাদাকরণ। 2019 সালের 22 জুলাই ঢাকার সিএমএইচে আনা হয় পাবনার চাটমোহর উপজেলার রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির সন্তান জোড়া 2 মাথার যমজ শিশু রাবেয়া ও রোকেয়াকে। রবিবার সিএমএইচ হাসপাতালে সংবাদ সম্মেলনে জানানো হয় শিশু দুটির বর্তমান শারীরিক অবস্থা। বাংলাদেশ এবং হাঙ্গেরির বিশেষজ্ঞ চিকিৎসকরা কয়েক দফায় জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। এতে রাবেয়া পুরোপুরি সুস্থ হলেও রোকেয়ার পুরোপুরি শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসক। প্রথম আমি রাবেয়া সম্পর্কে বলি যে সে এখন আমাদের যতটুকু আমাদের চিন্তা ছিল তার চেয়ে আর অনেক বেশি সে ইমপ্রুভ করছে। যে আমি নিজে একজন নিউরোলজিস্ট হিসেবে আমি অভিভূত যে তার উন্নতি দেখে। এবার আমরা আছি তার ছোট আরেকটা বোন যে রুকাইয়া আছে, তার একটু ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, তার যে শক্তভাব বা স্পাস্টিসিটি আছে সেগুলি ইমপ্রুভ করা যাবে এবং হয়তোবা তার কিছুটা ডিসেবিলিটি থাকবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কমন প্রেয়ার্স অফ দ্য multi-religious, multicultural, multidisciplinary team. It was a great international achievement, an achievement of the Bangladeshi-Hungarian medical team. 33 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর চিকিৎসকরা ঘোষণা করলেন, আমরা পেরেছি, সফল হয়েছি। রাবেয়া ও রোকেয়ার অপারেশন পরবর্তী চিকিৎসা এখনও চলমান, যা আমাদের দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর নিবিড় তত্ত্বাবধানে সম্পাদিত হচ্ছে। জোড়ামাথার মেয়েদের জন্মের পর রফিকুল ইসলামের হতাশা থাকলেও প্রধানমন্ত্রীর সহযোগিতায় একটি মেয়ের পুরোপুরি সুস্থতায় কৃতজ্ঞ তিনি। ওরা যখন জন্মগ্রহণ করে তখন আমার অনেক কষ্ট ছিল। আমি কিভাবে ওদের চিকিৎসা নেব, অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় গেছি, রাতের অন্ধকারে ওদের নিয়ে বাড়ির থেকে বের হতে হতো। তার প্রতিফল আজকে আমার একটা মেয়ে পরিপূর্ণ সুস্থ আছে। আর একটা মেয়ে, দোয়া করে আপনারা দোয়া করবেন, দেশবাসী দোয়া করবেন, ইনশাল্লাহ আমার ও মেয়েটাও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। রাবেয়া রোকেয়ার অস্ত্রোপচারের শুরু থেকেই যুক্ত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাবেয়া রোকেয়াকে আলাদা করা একটি অসাধ্য সাধন। প্রধানমন্ত্রীর সাহসে এটি সম্ভব হয়েছে। এই রোগীর যখন চিকিৎসা শুরু হয় তখন আমি একজন চিকিৎসক ছিলাম, কিন্তু আজকে আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মনে করি যে রোকেয়া রাবেয়ার অপারেশন বাংলাদেশের চিকিৎসা জগতে একটা মাইল ফলক এবং এটা বাংলাদেশের চিকিৎসকদের একটা গৌরবের কাজ। আমরাও যে পারি সেটারই প্রমাণ। রাবেয়া ও রোকেয়াকে পুরোপুরি সুস্থ করতে ডাক্তারদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা।
কর ব্যবস্থাপনায় অবকাঠামোগত সমস্যা ও রাজস্ব বোর্ডের প্রশাসনিক দুর্বলতার কারণে জিডিপিতে ভ্যাট ট্যাক্সের অবদান বাড়ছে না এমন মত অর্থনীতিবিদদের। এজন্য দ্রুতই এই খাতে সংস্কারের তাগিদ দেন তারা। বিকেলে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের আয়োজনে এ সভায় ট্যাক্সের হার না বাড়িয়ে রাজস্ব আদায়ের পরিসর বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। জোর দেওয়া হয় পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর। মাইনুল শোভনের রিপোর্ট। চলতি অর্থ বছরে 4 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার, কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায়ের পরিমাণ 2.25 কোটি টাকার কিছু বেশি। লক্ষ্যমাত্রা অর্জনে 4 মাসে আদায় করতে হবে আরও 1,83,000 কোটি টাকা। এমন প্রেক্ষাপটে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের আয়োজনে আসছে অর্থ বছরে ভ্যাট ট্যাক্স নীতিমালার বিষয়ে এ সভায় সবার কণ্ঠেই উঠে আসে রাজস্ব আদায়ে এনবিআরের দুর্বলতার কথা। দেশে অস্বাভাবিক মূল্যস্ফীতির পেছনে পরোক্ষ করের ভূমিকাকে দায়ী করেন বক্তারা। সেই সাথে পরামর্শ দেন আয়কর আদায়ে আরও মনোযোগী হওয়ার। আমরা ইনডাইরেক্ট ট্যাক্সের দিকে ঝুঁকে যাচ্ছি। তা আমরা যখন এই ইনডাইরেক্ট ট্যাক্সের দিকে ঝুঁকে যাওয়া মানেই হচ্ছে আমি কন্ট্রাডিক্ট করছি যে আমি মূল্যস্ফীতি কমাবো। ট্যাক্স রেট বাড়ানোর কোনো দরকার নেই কোথাও সত্যিকারের অর্থে, এক্সেপ্ট ইম্পোজিশন অফ ট্যাক্সেস। আমাদের যে ট্যাক্স রেট আছে আমরা হিসাব করে রিসার্চ করে দেখেছি যে ট্যাক্স এফিসিয়েন্সি ইজ 1/3, অর্থাৎ আরও 3 গুণ ট্যাক্স কালেকশন হতে পারে ফ্রম দ্য সেম ট্যাক্স রেট যদি আমাদের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটা এফিসিয়েন্ট হতো। আলোচকরা বলেন দেশে জিডিপি বাড়লেও সে অনুপাতে রাজস্ব আদায় বাড়ছে না। এক্ষেত্রে নেপাল ও পাকিস্তানের চেয়েও পিছিয়ে আছে বাংলাদেশ। এ স্বীকারোক্তি খোদ সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রীর। এজন্য প্রশাসনিক অদক্ষতা ও সুশাসনের অভাবকে দায়ী করেন তিনি। ট্যাক্স জিডিপি রেশিও এখন বাংলাদেশের 7.8%, সেই পাকিস্তানেরও হলো এখন 10.4%, ভারত 11.7%। কুড়ে খাচ্ছে, অর্থাৎ এনবিআরকে বা আইআরডিকে, ইন্টারনাল ডিভিশনকে আমরা কিন্তু পরিবর্তন ঘটাইতে পারলাম না। হ্যাঁ, এর মধ্যে সমস্যা আছে। এত ঘাট বাড়ানোর তো কোনো যুক্তি নাই। গত এক দুই বছরে বহু টাকা অনুৎপাদনশীল খাতে বা দেশের বাইরে চলে গেছে, যেটার ভার আমাদেরকে এখন বহন করতে হচ্ছে। সেবামূলক খাতে ট্যাক্সের হার কমানোর পক্ষে মত অর্থনীতিবিদদের। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য 21 পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যক্ষ ডক্টর প্রণব কুমার বড়ুয়া আর নেই। দুপুরে চট্টগ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ধক্যের কারণে নানা জটিলতায় ভুগছিলেন তিনি। বয়স হয়েছিল 90 বছর। ডক্টর প্রণব কুমার বড়ুয়ার স্মরণে বিকেলে মহানগরীর কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারে প্রথম শোকসভা হয়। এর আগে দুপুরে জেলা প্রেস ক্লাবে বর্ষিয়ান এই নেতার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কাল সোমবার রাউজান আবুরখিল গ্রামে তার শেষ কৃত্যানুষ্ঠান হবে। প্রণব কুমার বড়ুয়া 1934 সালের 23 অগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষায় বিশেষ অবদানের জন্য 2019 সালে 21 পদক পান। আওয়ামী লীগের বর্তমান কমিটিতে তিনি উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। অনেক বই লিখেছেন এই শিক্ষাবিদ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হিটস্ট্রোকে 5 জেলায় 5 জনের মৃত্যু, আরও 3 দিনের অ্যালার্ট জারি। তাপদাহের মধ্যেই খুলল স্কুল কলেজ, গরম নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। কোন চাপে নির্বাচনে এসেছিল জাতীয় পার্টি, জানাতে হবে জিএম কাদেরকে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসায় লজ্জা পাওয়া উচিত বিএনপির, বলেছেন ওবায়দুল কাদের। তলে তলে সম্পর্কের কারণে পাকিস্তানের প্রশংসায় খুশি সরকার। ক্ষমতাসীনদের লুটপাট ফাঁসের ভয়ে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক ঢোকায় নিষেধাজ্ঞা, বলছে বিএনপি। পার্সোনাল ডেটা সিকিউরিটি আইনের মাধ্যমে আরেকটি নিয়ন্ত্রণমূলক আইনের আশঙ্কা টিআইবির, একটি স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব। প্রভাবশালীদের প্রশ্রয়ে চট্টগ্রামে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং। রাজনীতির দুর্বৃত্তায়ন আর সুশাসনের ঘাটতিকে দুষছে সুশীল সমাজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।